বাংলাদেশের বহু সংখ্যক মানুষ যেমন মনে করছেন যে শেখ হাসিনা তিনি সেখানে রাজকীয় মেহমান রূপে আছেন। তাকে প্রোটেকশন দেওয়া, তার পক্ষ অবলম্বন করে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা সহ আগামীতে তিনি যেন তার রাজনীতির যে অধিকার ফিরে পান, সম্মান মর্যাদা ফিরে পান এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেন। এজন্য রাষ্ট্রীয়ভাবে ভারত সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে, বিনিয়োগ করবে এবং তারা সেই চেষ্টা তদবির করবে। আবার এর প্রতিকূলে ৩ ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মনে করছে যে ভারত এই কাজটি করেছে, অর্থাৎ শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে এটা খুব মন্দ কাজ করেছে। এই পর্যন্ত বলে তারা চুপচাপ থাকেন। আরেক পক্ষ মনে করছে যে শেখ হাসিনা সেখানে বেঁচে নেই। ভারত নিতান্ত বাধ্য হয়ে তাকে সেখানে আশ্রয় দিয়েছে। কিন্তু যেকোনো কারণে হোক না কেন, এখন তার যে বাঁচিয়ে রাখা বা তার মৃত্যুর খবর গোপন রাখা এটা ভারতের জন্য ফরজ হয়ে গেছে। ভারত এই কাজগুলো করছে। এই ধরনের মানুষ আছে, তারা চিন্তা করছেন। আরেক ধরনের মানুষ আছেন, তারা বলছেন যে ভারত মূলত শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা মনে করছে যে ভারত মূলত শেখ হাসিনাকে অ্যাজ এ ট্রাম্প কার্ড হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। ভারত চাচ্ছে সরকারের সঙ্গে একটা বার্গেনিং করার জন্য। বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিপূর্বে যে সকল চুক্তি রয়েছে সেই সকল চুক্তি যেন সরকার বাতিল না করে। ২ নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চলমান সম্পর্কগুলো রয়েছে এবং ভারতের এখানে কিছু চাওয়া পাওয়া আছে। বিশেষ করে জঙ্গিবাদ, তারপর এখানে বাংলাদেশে চীনের উপস্থিতি এবং আধিপত্যবাদ, চীনের বিনিয়োগ এবং একই সঙ্গে ভারতের সঙ্গে যে সকল করিডোর রয়েছে এবং ভারতের যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে সেই বিদ্রোহী গ্রুপগুলোকে যেন বাংলাদেশের মাটি থেকে প্রমোট করা না হয়, এ ব্যাপারে ভারত বাংলাদেশের পক্ষ থেকে একটা স্ট্রং সাপোর্ট তারা চাচ্ছে। যে সাপোর্টটি একসেটিভাবে তারা ২০০৯ থেকে একেবারে ২০২৪ পর্যন্ত চোখ বুজে তারা এটা পেয়েছিল, আদায় করেছিল শেখ হাসিনার মাধ্যমে। কাজেই শেখ হাসিনাকে ব্যবহার করে মূলত ভারত এই বার্গেনিংটা করছে। এটা হতে পারে, নাও হতে পারে। কিন্তু মূল যে ব্যাপারটি সেটা হলো রাজনীতিবিদদের নিয়ে রাজনৈতিক বিচার থাকবে, বিশ্লেষণ থাকবে, যেটিকে আমরা ইংরেজিতে বলি স্পেকুলেশন, সেটা থাকবে। স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমাজের যারা বুদ্ধিজীবী তারা যদি ইন্টেলেকচুয়ালি করাপ্টেড হয়ে যায়, তারপরে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে বিবেচিত সংবাদপত্রগুলো যখন কোনো একটি সংবাদকে ধামাচাপা দেয় এবং নতুন একটি সংবাদ তৈরি করে, তখন সেটি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্রের বিধি ব্যবস্থাকে, রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেয়। শেখ হাসিনার পতনের যে সকল মূল কারণ ছিল, যেগুলো ধীরে 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 তাকে পতনের দিকে নিয়ে গেছে, এই কাজটি শুরু করেছিল সাংবাদিকরা। তার পক্ষে নানা রকম ন্যারেটিভ তৈরি করত, তাকে জ্ঞানী, মহাজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ, সৎ, সবচেয়ে বেশি পরিশ্রমী, নানা রকম উপাধি, মানে ১ সপ্তাহ পর পর নিত্য নতুন উপাধি সাংবাদিকরা তাকে না দেওয়া পর্যন্ত তাদের ঘুম হারাম হয়ে যেত। অধিকন্তু যখন তিনি সংবাদ সম্মেলন করতেন, ওটা তার একটা মানসিক রোগে পরিণত হয়েছিল। সাংবাদিকরা সেখানে যেতেন, প্রশংসাসূচক বক্তব্য দিতেন, ৩ ঘন্টা ৪ ঘন্টা, সেখানে একটা ইটস এ রিল্যাক্সেশন, জাস্ট লাইক এ সিনেমা। এরকম একটা ঘটনা গণভবনে ঘটত এবং এই ঘটনার ফলে ধীরে 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 তিনি সত্য থেকে বিচ্যুত হয়ে যান। তার যে সকল নেতাকর্মীরা তার সামনে গিয়ে সত্য উচ্চারণ করতেন, তাদেরকে তিনি শত্রু ভাবতে শুরু করেন এবং অনেকের জন্য গণভবনের দরজা বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় স্তরে তার নেতাকর্মী, তার মন্ত্রী, তার এমপি যাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করতেন এবং সকলের আপা হিসেবে, বোন হিসেবে তিনি যে শ্রদ্ধার আসনটিতে ছিলেন, সেই জায়গা থেকে তিনি হয়ে গেলেন আমলাতন্ত্রের স্যার। তার প্রাইভেট সেক্রেটারি, তার এপিএস, তার প্রেস সেক্রেটারি, তার মুখ্য সচিব, তাদেরকে পাত্তা না দিয়ে, ডিজিএফআই প্রধানকে পাত্তা না দিয়ে, ওখানে যারা এসএসএফ এর কর্মকর্তা ছিলেন তাদেরকে ক্ষেত্র বিশেষে ঘুষ না দিয়ে অনেক মন্ত্রী এবং এমপি শেখ হাসিনার দরবারে উপস্থিত হতে পারতেন না। এবং শেষ দিকে দেখা গেল যে বেশিরভাগ মানুষ উনার দলের একান্ত আপনজন দোয়া, কুনুত, আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে বুকে ফু দিয়ে শেখ হাসিনার সামনে যেতেন। এর কারণ হলো যে কোনো কারণই হোক তার মধ্যে একটা
ভাব জন্ম নিয়েছিল যে তিনি সবাইকে দয়া করছেন, তার সাহায্য নিয়ে তার দলের সব লোক বেঁচে আছে, তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য। তিনি যদি কারোর উপর থেকে দয়া উঠিয়ে নেন, মুহূর্তের মধ্যে সেই লোকটি, যাকে বলা হয়, শেষ হয়ে যাবে। এরপরের বক্তব্যটা হলো তার দলের বেশিরভাগ লোক নয়, সব লোক চোর এক্সেপ্ট সে। তিনি বলেছিলেন যে একমাত্র আমি ছাড়া এই দলের মধ্যে অন্য কেউ বিশ্বাসযোগ্য বা সৎ নেই। তো এই যে তার যে বক্তব্য, এই বক্তব্যের ফলে কি হলো, পুরো দলটিকে তিনি চোর বানিয়ে দিয়েছিলেন। এখন এই কথা তিনি কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু এইভাবে যে এই যে দূরত্ব তার তৈরি হয়ে গেল নেতা এবং কর্মীর সঙ্গে, একেবারে শেষ সময়টা পর্যন্ত ইট ওয়াজ ফরমাল। এবং আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে দিল্লিতে, কলকাতাতে, সব জায়গাতে, এটারই ধারাবাহিকতা। এখন যারা কাজকর্ম করছেন তারা মূলত পদ পদবি এবং মনে করছেন যে শেখ হাসিনা ছাড়া আমাদের আসলে কোনো রক্ষা নাই। শেখ হাসিনা আছে তো আমরা আছি, শেখ হাসিনা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, না থাকলে থাকবো না। এবং এই লোকগুলোকে নিয়ে কেন্দ্র করে যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তার যে সফলতা এবং তার যে কর্মতৎপরতা অতীতের যে কোনো সময় আসছে আরও 100 গুণ খারাপ হয়ে যাবে। অন্যদিকে এই বাংলাদেশে যারা আছেন তারা প্রায় সবাই মোরাল ক্যারেজ হারিয়ে ফেলেছেন। সামনে এসে আমি আওয়ামী লীগ করি এই কথা বলে 32 নম্বরে গিয়ে সামনে দাঁড়াবে, বঙ্গবন্ধু এভিনিউতে দাঁড়াবে, এমন কোনো শক্তি বাংলাদেশে নেই। নো লিডার্স, নো ওয়ার্কার্স। এরপর যদি ধরেন যে সবাইকে অর্গানাইজ করবে দেশের মধ্যে, আপনি 1000 কোটি টাকা দিয়েও কোনো নেতাকে, বাংলাদেশে যারা আছেন এই মুহূর্তে, আওয়ামী লীগের অনেক নেতা আছেন যাদের ক্লিন ইমেজ আছে, নেত্রী যদি তাদেরকে বলেনও যে ঠিক আছে তোমাকে সেক্রেটারি বানানো হলো, এমনকি তোমাকে সভাপতি বানানো হলো, তুমি আওয়ামী লীগের অফিসটিকে খুলো, এরকম সৎসাহসওয়ালা বাংলাদেশে একজন নেতা এই মুহূর্তে জেলের মধ্যেও নেই, জেলের বাইরেও নেই। তাহলে শেখ হাসিনার যে ভবিষ্যতের রাজনীতি, সেই রাজনীতিটা হতে হবে অলৌকিক, হতে হবে এমন চাপিয়ে দেওয়ার মতো। ভারত এসে চাপিয়ে দিল, বা বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটলো যে ঘটনার বিনিময়ে শেখ হাসিনার দেশে ফেরা বা তার উপস্থিতিটা অনিবার্য হয়ে পড়লো। কিন্তু যদি নর্মাল রাজনীতির যে ফেনোমেনা ধরেন, সেই ফেনোমেনাতে তার ফিরে আসা, রাজনীতির যাকে বলা হয় হাল ধরা, এটি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বলতে পারবো না। তো এইভাবে যদি আপনি সব কিছু বলতেন বা বর্ণনা করতেন, সেটা একটা রাজনৈতিক বিশ্লেষণ হতো। কিন্তু বাংলাদেশের কিছু পত্রিকা এবং ভারতের মোদি বিরোধী, বিজেপি বিরোধী কিছু পত্রিকা যেভাবে শেখ হাসিনাকে নিয়ে নির্মম এবং নিষ্ঠুর তুচ্ছ এবং তাচ্ছিল্য করছেন, যেভাবে তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং তাকে হেয় করতে গিয়ে মূলত অপতথ্য যেভাবে সামনে নিয়ে এসেছেন, এতে করে ভারত সরকার শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থনটা আরও রেজিমেন্টাল হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে অস্তিত্ব, এটি প্রয়োজন অপ্রয়োজন বা যতটুকু আসুক, এদেরকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারের যে সিক্স সেন্স থাকা দরকার, এই অপপ্রচারের ফলে সেই সিক্স সেন্সগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন আপনার সামনে একটা গোকরা সাপ আছে বা একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আশেপাশের সব লোক 200 থেকে 300 লোক দাঁড়ানো, সবাই বলল যে এই গোকরা সাপটা মূলত একটা কেঁচো। আপনার দৃষ্টি ভ্রম হয়েছে, আপনি ভুল দেখছেন। আর এই যে বাঘটা দেখছেন, এটা আসলে বাঘ না, এটা একটা মেসো বাঘ বা একটা বিড়াল। এভাবে 200-300 লোক যদি বারবার বলতে থাকে, একটা সময় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং আপনার কাছে মনে হবে আসলে ওটা কেঁচো বা আসলে ওটা মেসো বাঘ বা একটা বিড়াল। ফলে কি হলো, যখন আপনাকে গোকরা সাপ আক্রমণ করবে, মেসো বাঘ আক্রমণ করবে, আপনার দৃষ্টিতে আপনার দৌড় দিয়ে পালানোর মতো সময় বা হিম্মত আপনার থাকবে না। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, শেখ হাসিনার জামানাতেও এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে কিংবা বিএনপি, জামাত, তাদের যে শক্তিমত্তা, পুরো জিনিসটিকে শূন্য করে দিয়ে তার দলের নেতা কর্মী একেবারে শেষ সময় পর্যন্ত পুলিশ, ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ সবাই বুঝিয়েছে যে এটা কোনো সমস্যাই নেই আপা, কোনো সমস্যা না, 100% সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এমনকি যখন তাকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়েছে, তখন হয়তো বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আপনি জাস্ট 24 ঘন্টার মধ্যে আপনি ফিরে আসবেন, আমরা জাস্ট পরিস্থিতি সামাল দিয়ে
24 ঘন্টা পরে আপনাকে আবার নিয়ে আসছি। তো এইরকম একটা ইলিউশনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা যিনি থাকেন, তাকে যখন রাখা হয়, তখন আল্টিমেটলি তার পতন অনিবার্য হয়ে পড়ে। বর্তমান বিএনপি সরকার এবং সেই বিএনপি সরকারের প্রধান জনাব তারেক রহমান, তারা গত ১৭ বছর ধরে বিভিন্ন কারণে বঞ্চিত, অবহেলিত এবং তথ্য বিভ্রাটে তারা আক্রান্ত। তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, তার বেশিরভাগ কিচেন ক্যাবিনেটের লোকজন লন্ডনে ছিলেন। বাংলাদেশে যারা ছিলেন প্রায় সবারই মেরুদণ্ডের সমস্যা আছে। তাদের যাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রবলেম আছে। এর কারণে ১৭টা বছর ধরে অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে পড়েছিলেন। সামাজিকভাবে তারা অপদস্থ হয়েছেন এবং জেল, জুলুম, হত্যা, হুলিয়া, গুম ইত্যাদির মাধ্যমে তাদেরকে এমন একটা মানসিক অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে এই সরকারের পতনের পর, মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কি হলো, যখন এই ছাত্ররা বিজয়ী হলো, তখন বড় বড় বিএনপির নেতা তারা আবেগে কেঁদে দিয়েছিলেন। ভেউ 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 করে শিশুর মতো তারা কেঁদে দিয়েছিলেন। সেই কান্নার দৃশ্যগুলো দেখেন। তো যখনই একটা পুরুষ বা একটা নেতা এভাবে কাঁদে, ইট মিনস সে ইমব্যালেন্সড হয়ে যায়। এখন সেই ইমব্যালেন্স, ধরেন একটা গাড়ি আছে বা একটা ঘড়ি আছে বা যেকোনো একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা যখন এলোমেলো হয়ে যায়, আপনি তাকে যতই রিপেয়ার করেন না কেন, সে আর আগের অবস্থাতে, নতুন অবস্থাতে ফিরে যায় না। তো বিএনপির নতুন প্রাণ তৈরি হবে হয়তো আরও ১০ বছর পরে। কিন্তু পুরনো যে প্রাণগুলো রয়েছে, সেই পুরনোগুলোর প্রাণ, এটা যদি গাড়ির সঙ্গে তুলনা করেন, তার সিবি জয়েন্ট প্রবলেম হয়ে গেছে, সাসপেনশনে প্রবলেম হয়ে গেছে, তার স্টিয়ারিংয়ে প্রবলেম হয়ে গেছে, বল বিয়ারিংয়ে প্রবলেম হয়ে গেছে, টায়ার নাই, তারপর শেষে চাকার অবস্থা, চাকা টাল হয়ে গেছে, সিটগুলোতে সব মানে মানে উইপোকা ধরেছে। এই অবস্থাতে আপনি দীর্ঘ পথ পাড়ি দিবেন সেই গাড়িতে করে, এটা অসম্ভব একটা বিষয়। তো এই যখন বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থায় প্রায় সব জায়গাতেই রিপেয়ারমেন্ট দরকার। সেই রিপেয়ারমেন্ট না করে আমাদের যে পত্রপত্রিকাগুলো যে প্রচার করছে যে না, ২০৪৫ সন পর্যন্ত, ৫০ সন পর্যন্ত তারেক রহমান সাহেব ক্ষমতায় থাকবেন, তারপর জুবাইদুর রহমান, তারপর জাইমা রহমান, ১০০ বছরের একটা মাস্টার প্ল্যান আলটিমেটলি করে দেওয়া হয়ে গেছে। এবং শেখ হাসিনার জমানাতে যে সকল সাংবাদিকরা ছিলেন, তারা যে নির্বুদ্ধিতা নিয়ে, তারা যে গোবর মার্কা বুদ্ধি নিয়ে, আমরা বলি মাথায় গোবর ভরা, কাউডাং, ওর মাথায় ঘেলু বলতে কিছু নয়, পুরোটাই কাউডাং। তো শেখ হাসিনার জামানাতে যদি কাউডাংয়ের পার্সেন্টেজ, অর্থাৎ মাথার মধ্যে যে নিউরন আছে, রক্ত আছে, মাংস আছে, মস্তিষ্ক আর যে চর্বি আছে, 90% চর্বি, তো সেখানে যদি অ্যাটলিস্ট শেখ হাসিনার জামানাতে 50% কাউডাং থাকে, মানে গোবর থাকে, এখন 99% কাউডাং রয়ে গেছে, যারা এই সরকারকে অন্ধভাবে সমর্থন করছেন। সরকারকে যে সমস্ত লোকজন বাংলাদেশে বা দেশের বাইরে সমর্থন করছেন, এরা প্রায় সবাই মানসিকভাবে বিক্ষুব্ধ, অস্থির, তাদের মধ্যে হতাশা আছে এবং যেটাকে ইন্টেলেকচুয়ালি করাপ্টেড বলা হয়। বুদ্ধিবৃত্তির দিক থেকে তারা অসৎ, তারা বিএনপিকে ভালোবেসে নয়, তাদের প্রতিদ্বন্দ্বী, অপছন্দের মানুষ হয়তো পদপদবি পেয়েছে, এখন তারা পদপদবি পায়নি কিন্তু প্রফেশনে আছে, ফলে ওই জায়গায় থেকে তারা এমন কিছু ন্যারেটিভ তৈরি করছে যে ন্যারেটিভের ফলে বিএনপির আসলে আলটিমেটলি ক্ষয়ক্ষতি হবে। তারা এমন কিছু ন্যারেটিভ তৈরি করছে যে ন্যারেটিভের ফলে শেখ হাসিনার ক্ষমতা আরও বাড়বে, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আরও বেড়ে যাবে এবং শেখ হাসিনাকে ভারতের কাছে অনিবার্য করে তুলবে। মূল খবরে আসি, বক্তব্য শেষ করব। মূল খবর হলো, পত্রপত্রিকাগুলো বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা এখন ভারতের জন্য লায়াবিলিটিস, নরেন্দ্র মোদীর জন্য লায়াবিলিটিস, তাকে তৃতীয় দেশে, চতুর্থ দেশে পাঠানোর জন্য তারা পাগল হয়ে গেছে এবং তারা যে কোনো সময় বাংলাদেশে যদি তাকে হ্যান্ডকাপ পরিয়ে বাংলাদেশে অ্যারেস্ট করে তারেক রহমান সরকারের কাছে হস্তান্তর করে, এতে ওই যে সরকার সমর্থক যে সকল পত্রপত্রিকা রয়েছে তারা আশ্চর্য হবে না। এর কারণ হলো যে ভারত কেবলমাত্র কমার্শিয়ালি ভায়াবল এবং মানে হলেই শেখ হাসিনাকে হস্তান্তর করবে। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যদি সম্পর্ক ধরেন, সেই বহুকাল ধরে, এমনকি বঙ্গবন্ধুর জামানাতে ভারত কিন্তু সবসময় একটা ক্যারেক্টারিস্টিক্স বজায় রেখেছে। বাংলাদেশ দখল করার যদি তাদের পরিকল্পনা থাকতো, তারা ১৯৭১ সালে করতে পারত। বাংলাদেশ দখলের পরিকল্পনা থাকলে তারা ১৯৭৫ সনের ১৬ই আগস্ট করতে পারত। বাংলাদেশ দখল করার যদি তাদের চেষ্টা থাকতো, তারা ইভেন এই যে মানে
আগস্ট মাসের 5 তারিখ বা 6 তারিখে তারা সেই কাজটি করতে পারত। আপনি যদি বাংলাদেশে ভারতীয় মিলিটারি 6 তারিখে আসতো, শেখ হাসিনা চলে গেছে, এরপর যদি তারা আসতো, আপনি কি করতেন বলেন? যুদ্ধ করার ছাড়া তো আপনার কোনো উপায় ছিল না। কিন্তু ওই মুহূর্তে পুলিশের, মিলিটারির যে অবস্থা ছিল, সেক্ষেত্রে কারা যুদ্ধ করত? আমাদের আর্মস কোথায় ছিল? অ্যামুনিশন কোথায় ছিল? কিন্তু ভারত এই জিনিসগুলো আসলে কখনোই চেষ্টা করেনি। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তার সঙ্গে, সঙ্গে তারা রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন, রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি বিএনপির সাথে সম্পর্ক স্থাপন এবং দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য যা, যা করা দরকার সেই জিনিসগুলো কিন্তু করে যাচ্ছে। এখন এগুলোকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে ডিপ্লোম্যাটিক নলেজ দরকার, ডিপ্লোম্যাটিক এফোর্ট দরকার এবং একই সঙ্গে, সঙ্গে আন্তরিকতা দরকার। সেই জিনিসগুলো সরকার বা সরকারের যারা মিডিয়া রয়েছে বা সরকার সমর্থিত যে সকল বুদ্ধিজীবী রয়েছে তারা সেই কাজগুলো না করে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেন বিষ তৈরি হয়, বিএনপির সাথে যেন ভারতের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে, যার ফলে আল্টিমেটলি বাংলাদেশের জন্য কোনো ভালো ফলাফল আগামীতে অপেক্ষা করছে বলে আমার কাছে মনে হচ্ছে না।